This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কোজাগরি লক্ষ্মী পুজো, সুতরাং এই সন্ধে যে মুহূর্ত থেকে হয়েছে আপনাদের কানে নিশ্চয়ই ওই লক্ষ্মীর পাঁচালির সুর বা উলুধ্বনি বা শাঁখের আওয়াজ এগুলো সব আসছে। পাঁচালির সুর অবশ্য আমাদেরও আসছে, জানেন তো, কিন্তু এটা ঠিক ওই লক্ষ্মীর পাঁচালি নয়, এটা রাজনীতির পাঁচালি। আরও নির্দিষ্ট করে বলতে হলে আমরা ওরার পাঁচালি। কিন্তু বিশ্বাস করুন, পুজো আচ্চার দিনে না এই সমস্ত রাজনীতির কথা বলতে একদম ইচ্ছা করে না, কিন্তু কি করব। এই দিনগুলোতে মনে হয় যে যারা রাজনীতি করেন তারা ওই গান্ধীজির 3 বাঁদরের মতো তো হতে পারে। খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, আর খারাপ কথা বলবো না। কিন্তু উল্টে যেটা হয় সেটা তো সারা বছর ধরেই দেখি। পুজো আচ্চার দিনেও নিজেদের স্বরূপটা মানে চেহারাটা তারা লুকোতে পারেন না, ফলে আমরাও নিরুপায়। পুজোর দিনেও আমাদের এমন কিছু কথা বলতেই হয় যে কথাগুলো না বললেই নয়। আর যে কথাগুলো অনেকেরই আমি নিশ্চিতভাবেই জানি শুনতে ভালো লাগবে না, কারণ মানুষজন এই ধরনের বিষয় যত বেশি শুনছেন তত বেশি বিরক্ত হচ্ছেন। কি করব বলুন? যখন বলবো তখন মনে হবে পুজো আচ্চার দিনে এই সমস্ত বিষয়ে যদি নজর না দিই তাহলে পাপ হবে না, তাই কিছু কথা বলছি। এবার দেখুন, যেটা সত্যি সেটা পুজোর দিনেও সত্যি। অতএব ওই পাঁচালি দিয়েই চলুন, শুরু করা যাক। দিদি করছে, দিদির ছেলেরা দিদি 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 করছিল, এবং কি নাম হাজিপাড়া না কি আমি জানি না এক্স্যাক্টলি। সবাই এই সংকটে এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। বলেছিলাম আপনাদের, এ পাঁচালি সে পাঁচালি নয়। শাস্ত্র মতে জনতা যাদের পুজো করবে বলে ভাবে তাদের তো দেবতা বলে, আর বাস্তবে রোজ যারা জনতার পুজো নেন তাদের নেতা বলে। সুতরাং পাঁচালির তারতম্য একটু তো হবেই, তাই না? শনিবার এই প্রবল বৃষ্টিতে যখন উত্তরবঙ্গ বিপর্যস্ত, যখন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে হেন জায়গা বোধাও নেই যেখানে ওই ধস নামেনি, রাস্তা ভাঙেনি, ব্রিজ ভাঙেনি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বিস্তীর্ণ এলাকা, মানে ওপাশে ডুয়ার্স, এপাশে তরাই, ওপাশে পাহাড়, সব প্লাবিত, ধসে একসা হয়ে গেছে। যে কটা জায়গার অবস্থা সব থেকে খারাপ তার মধ্যে রয়েছে ডুয়ার্সের নাগরাকাটা। শুধুমাত্র ওখান থেকেই আজ 9 জনের দেহ উদ্ধার হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32। সেই নাগরাকাটাতেই আজ জনতার পুজো নিতে পায়ের ধুলো পড়েছিল নেতাদের। প্রথমে পৌঁছেছিলেন বিজেপির নেতারা, সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। আর গতকাল কার্নিভালের কাজকর্ম মিটিয়ে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গে পা রেখেছিলেন। অবশ্য তার আগেই ওই বিজেপি সাংসদ এবং বিধায়করা বোধহয় চেয়েছিলেন যে সকাল সকাল নাগরাকাটায় মানুষের মনে বিজেপির ছাপটা এঁকে দিতে, কিন্তু সেটা তো লক্ষ্মী পুজোর আলপনা নয় যে আপনি চালের গুঁড়ো, খড়ি মাটি টাটি গুলে মাটিতে মেঝেতে সুন্দর করে মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে দেবেন। বা বাজারে আজকাল যে সমস্ত স্টিকার কিনতে পাওয়া যায়, সে 2-4টা স্টিকার এনে মাটিতে চিপকে দেবে। এই ছাপ রাজনীতির ছাপ, একবার পড়ে গেলে আর থেকে গেলে ভোট বাক্সে সেটা আবার ছাপ ফেলে দিতে পারে, তাই না? সেই জন্যই বোধহয় সবাই এত উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। বিশ্বাস করুন, এর একটা উল্টো দিকও আছে। আমি ভাবছিলাম শুধু শুধু এই রাজনৈতিক নেতাদের আবার দোষ দিয়েও লাভ নেই।
আমরা অনেকেই বলছি, অনেকেই ভাবছি এই নেতারা এবার এলো এতক্ষণ পরে, কিন্তু এটা তো ঘটনা। যদি নেতারা না যেত আমাদের তখন মনে হতো এই যে এত বিধায়ক, সাংসদ, এত হ্যান ত্যান, প্রশাসন, এত কিছু আছে, কেউ তো এলো না। এদের অবস্থা খারাপ, এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। সুতরাং এরাও হয়তো অনন্য পায়। আসলে গোটা বিষয়টা তো গিভ অ্যান্ড টেকের যেখানে হয়ে যায় না, সেখানে গোটা বিষয়টাই এই ধরনের ফর্মালিটিসের মাধ্যমে দেখতে হয়। সেইভাবে দেখা হলেই তো এই তুলনাগুলো, এই বক্তব্যগুলো চলে আসে। মানে সোজা বাংলায় গোটা বিষয়টার মধ্যে আন্তরিকতার ছাপ কেউ খোঁজেন না, বা আদৌ আছে সেটা কেউ বিশ্বাসই করেন না। তাই জন্যেই এতগুলো আলোচনা চলে আসে, বিপরীতধর্মী আলোচনা। দেখুন, নাগরাকাটায় বিজেপি ছাপ ফেলার আগেই সেই জন্যে কি সেটা মুছে ফেলার চেষ্টা হলো? খগেন মুর্মু, শঙ্কর ঘোষ নাগরাকাটায় গেছিলেন এবং যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সম্ভবত মনে পড়ে গিয়ে থাকতে পারে যে হাত থাকতে মুখে কথা বলা উচিত না, তাই জন্য বিজেপি বিধায়ক এবং সাংসদকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি, মারধর সবই। এমন ঘটনা ঘটে যে ঘটনাটা আর যাই হোক যে কোনো পরিস্থিতিতেই অভিপ্রেত নয়। কারণ এই ঘটনাগুলো এমন একটা জিনিস জানেন তো, যেটা একবার ঘটলে আবার একবার ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। কারণ আমাদের নেতারা তো সবসময় একটা ঘটনার তুলনা দিয়ে আরেকটা ঘটনাকে করে। কি দেখবেন, যখনই যা বলা হয়, যখনই যা করা হয়, তখনই বলে অমুক জায়গায় হয়েছিল, অমুকে করেছিল। সুতরাং একজন যদি করে দেন, আরেকজনের করার যেন লাইসেন্স মিলে যায়, এটাই দুশ্চিন্তার বিষয়। দেখুন, দুর্ঘটনাই বলুন, দুর্যোগই বলুন, অথবা দুর্যোগের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনাই বলুন, রাজ্য সরকারের হিসেব মতো 32টা মানুষের মৃত্যু টিত্যু সব কীরকম এক ঝটকায় পেছনে চলে গেল দেখলেন তো। ফ্রন্ট সিটে কে চলে এলো? রাজনীতি। শঙ্কর ঘোষ আর খগেন মুর্মু ওই বিক্ষোভের মুখে পড়ে যখন গাড়িতে উঠছেন, তখন প্রথমে শঙ্কর ঘোষকে জুতো উঁচিয়ে মারেন এক বিক্ষোভকারী, আর তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ওই গাড়ির ভেতর বিজেপি সাংসদ খগেন মুর্মুর মুখ চোখ রক্তে ভেসে যাচ্ছে। পরে কি জানা গেছে জানেন? বিক্ষোভকারীদের ছোঁড়া ইট বা পাথরে শুধু বিজেপি নেতাদের গাড়ির কাঁচ ভাঙেনি, খগেন মুর্মুর মাথার মুখও ফাটিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষের কিন্তু দুর্ভাগ্য যে এত বড় একটা বিপর্যয়ের মুখোমুখি হলেন তারা। এবং সবথেকে বড় কথা, বিপর্যয়টা তো দুরকম, প্রথমে প্রাকৃতিক, তারপর রাজনৈতিক। এবার রাজনৈতিক বিপর্যয় সবথেকে মুশকিল হচ্ছে সেটা যখন একবার ঘটে যায়, তার মানে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও রাজনীতি ঢুকে পড়ার রাস্তাটা খুঁজে পায়। বিজেপির অভিযোগ তৃণমূল সরাসরি এই নাগরাকাটা ঘটনার সঙ্গে জড়িত। আর তৃণমূল বলছে মুখ্যমন্ত্রী আসছেন শুনেই বিজেপি নেতারা নাকি নাগরাকাটায় গেছিলেন উস্কানি দিতে। ফলে সাধারণ মানুষ খেপে গেছে, যার ফলে খগেন মুর্মুর রক্তপাত। অর্থাৎ শুরুতে যেটা বলেছিলাম, খেয়াল করে দেখুন, রাজনীতি পুজো আচ্চার দিনেও রাজনীতি করতে ছাড়ে না। বেলা 12টা নাগাদই নাগরাকাটা পৌঁছয় বিজেপির কনভয়। তার কিছুক্ষণ পরেই কনভয় বাধ্য হয় ফিরতি পথ ধরতে, কারণ বিজেপির খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ নাগরাকাটায় পা রাখতে না রাখতেই বিক্ষোভের মুখে পড়েন। প্রায় ঠেলতে ঠেলতে শঙ্কর ঘোষেদের গাড়িতে তোলার পরেই সেই ঘটনা, যে ঘটনায় চেনা সিলেবাস পেয়ে গেছে রাজনীতি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নাগরাকাটা হাসপাতালে দাঁড়িয়ে যে ঘটনা বর্ণনা করেছেন। এগুলো কি অবস্থা? আমাকে এখানে মারতে গিয়েছিল, এখানে। এটা ছিল আমাদের তো আর সাধারণ গাড়ি, এটা ভেঙেছে, মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাটাম পড়ে। ওই যে এত বড় ইট, এই যে দেখুন কি অবস্থা। শঙ্কর ঘোষের কথা মতো তার মাথা লক্ষ্য করে ইট বা পাথর ছোড়া হয়েছিল, যে পাথর বা ইট গিয়ে লাগে খগেন মুর্মুর মাথায়। রক্ত ছিটকে লাগে সামনের ড্রাইভারের সিটে। চুরমার হয়ে যাওয়া গাড়ির ভেতরে সিটে ভাঙা কাঁচ আর ইট আর পাথরের টুকরো যে পড়ে আছে, সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে। ক্যামেরা যা ধরতে পারেনি সেটা হলো হামলাকারীদের পরিচয়, যারা বিজেপি নেতাদের ঘিরে ধরেছিলেন, যাদের বিরুদ্ধে ইট পাথর ছোড়ার অভিযোগ। তারা কারা?
ওখানকার কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিতভাবে আছে। নেতারা শুধুমাত্র ফটো সেশন করার জন্য কোনো ত্রাণের অভিযান ছাড়া ছবি তুলতে গেছিলেন, তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। তাহলে হামলার কারণ কি? মমতা ব্যানার্জি এটা প্ল্যান করে খুন করার জন্য চেষ্টা করছে, না হলে আর কি লোকে কেন ওকে মারবে? তা কেমন করে বুঝলো যে কোনটা তৃণমূল, কোনটা বিজেপি, কোনটা অন্য দলের সিপিএম এর কে করেছে? যখন শুনেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ছুটে কলকাতার থেকে, তখন এসে এখানে মানুষকে উস্কানি দিয়ে এখানে গোলমাল পাকানোর আগের থেকে একটা পরিকল্পনা করছিল। যার সফর ঘিরে বিজেপি উস্কানি দিতে চেয়েছিল বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে, যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে। তাহলে যারা বিপর্যয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে কেন রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল? উত্তরটাও রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দলের নেতারাই কি সব থেকে ভালো জানেন না? বিজেপি তাদের ওই এলাকায় নাকি তারা ভোট পায়, ওদের নাকি সাংসদ থাকে, ওদের নাকি বিধায়ক থাকে। ওই মানুষ যদি তাদের উপর চড়া ডোজে বিক্ষোভ দেখায় বা আপত্তিকর কাজ করে, যেটা আমরা সমর্থন করি না, সঙ্গে সঙ্গে সেটা তৃণমূলের দায় হয়ে যায়। এটা কি করে হয়? মনে পড়ছে মঙ্গলকোটে সেই মানস ভূঁইয়ার দৌড়, ডায়মন্ড হারবারের পথে জেপি নাড্ডার কনভয়ে হামলা, দার্জিলিংয়ে দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনা। এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু ছিল রাজনৈতিক কর্মসূচি। সুতরাং সেই অর্থে আজ যে জন্য ওই খগেন মুর্মুরা নাগরাকাটা যাচ্ছিলেন, সেটাকে কি রাজনৈতিক বলা যায়? রাজনৈতিক নেতারা যখন যাচ্ছিলেন তখন রাজনীতি থাকবে, কিন্তু তার বাইরে তো কিছু জিনিস থাকে যেগুলো এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে ভাবার দাবি থাকা উচিত। আজ ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি সাংসদ আর বিধায়ক। তারা ত্রাণ দিতে যাবেন এটা তো পুলিশ জানতো, তাহলে ঘটনা এড়ানো গেল না কেন? এই ঘটনাটা আটকানো গেলে এভাবে দুর্দশার খবর চাপিয়ে এই হামলার ঘটনা তো বড় হয়ে উঠতো না। এতে কার লাভ হলো? প্রথমত একজন অনগ্রসর শ্রেণীর জনপ্রতিনিধি মার খেলেন। উপশীলী জাতি উপজাতির মানুষ খগেন মুর্মুর ওপর এই আক্রমণকে সেটাকে বিজেপি নিশ্চিতভাবেই বড় করে তুলে ধরবে ভোটের আগে। এসসি এসটিদের প্রতি তৃণমূলের মনোভাব বলে প্রচার করতে পারে। ইতিমধ্যেই বিরোধী দল নেতা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, যেখানে হামলাকারী হিসেবে কয়েকজনকে চিহ্নিতও করে দিয়েছেন। লিখেইছেন যে ওই খগেন মুর্মু আর শঙ্কর ঘোষের ওপর হামলাকারীরা বিশেষ সম্প্রদায়ভুক্ত, এবং এটাই নাকি তৃণমূলের সন্ত্রাসবাদ মডেল। এবার কুণাল ঘোষ কি বললেন খেয়াল করুন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বললেন যে নাগরাকাটায় বিজেপির একটা হোল্ড আছে, সেখানে বিজেপির বিধায়ক আছে, সাংসদ আছে। সোজা কথায় ওখানে বিজেপি শক্তিশালী, তাহলে সেখানে বিজেপি নেতাদের মারবে কে? এটাই তো যুক্তি, এটাই কুণাল ঘোষ বলতে চাইছিলেন। ঠিক তাই নাগরাকাটায় যদি সত্যি সত্যি বিজেপি জনতা স্বতঃস্ফূর্ত ক্ষোভের মুখে পড়ে, তাহলে গতকাল আমরা পাহাড়ে যে ধস নামতে দেখেছি তার থেকেও বড় ধস সেটা কি তাদের ভোট ব্যাংকের জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি বিজেপি যা বলছে সেটা সত্যি হয়, যদি সত্যি এই বিক্ষোভ এবং হামলার পেছনে তৃণমূল থাকে, তাহলে কি বুঝতে হবে যে উত্তরবঙ্গে হারানো জমি তৃণমূল ফিরে পেয়েছে, অথবা জমি ফিরে পাবে না বলে ধরে নিয়ে একটা মরিয়া কিছু করছে। দেখুন, গোটা বিষয়টা যখন রাজনৈতিক হয়ে গেছে তখন আপনাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকেই এটাকে দেখতে হবে। কোথাও গিয়ে আপনি ভাবতে পারবেন না যে এই এতগুলো মানুষ এই রকমভাবে প্রকৃতির সামনে অসহায় হয়ে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে, এত মানুষের জীবন গেছে। এই সময় তাদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য, সবার অধিকার আছে পাশে দাঁড়ানোর, এবং সবার অধিকার আছে যে তার পাশে দাঁড়িয়ে তাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার এবং সমর্থন দেওয়ার। এটাই তো সাধারণ মানুষ চায়। হাতে গরম জিনিস আমরা কত পাই বলুন তো? সবসময় কি পাই? কিন্তু একজন জনপ্রতিনিধি তিনি আমার সঙ্গে আছেন, এসছেন, এটাও আমাদের একটা বিধ্বস্ত পরিস্থিতিতে মনের খানিকটা জোর বাড়ায়। এবং তারপর যদি কিছু পাওয়া যায়, কিছু যদি সাধারণ মানুষ পায়, ক্ষতি কি? কে দিল সেটা তো বড় কথা না, ওই মানুষগুলো কিছু পেল এটা বড় কথা। এটা কি স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতারা নিতে পারেন না?
বা ভাবতে পারেন না? এই যে যাবতীয় আলোচনা, চাপান উত্তর, এই যে এখন অঙ্ক কষা শুরু হবে যে বিজেপি ওইখানে শক্তিশালী, এবার তাতে বিজেপির ভোট ব্যাংকে ধস নামবে কিনা, কারণ তারা সেইভাবে পাশে দাঁড়াননি। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, যেটা তৃণমূল বলেছে। তার মানে তারা নিশ্চয়ই মানুষের ভেতরে এতটা বিতৃষ্ণা তৈরি করে দিয়েছেন যে লোকে এই রকম সময় তাদের ওপর আক্রমণ হানছে। এটা যদি হয়, বললাম তো, তাহলে ওখানে ভোট ব্যাংকে তাদের ধস নামাই স্বাভাবিক। আবার উল্টো দিকে এটার মধ্যে তৃণমূলের শক্তি বাড়ছে কিনা, বা তাদের মধ্যে ওই কোথাও গিয়ে হতাশা বাড়ছে কিনা, যেটাই হোক, মানে সব কিছু গিয়ে শেষ হচ্ছে কিন্তু একটা জায়গায়, ভোটের বাক্সে। এই গোটা বিষয়টা, গোটা আলোচনাটা চলে যাচ্ছে ওইখানটায়। এটা কি খুব দরকার? সব জায়গাতে এটা দরকার। এবং এই রাস্তাগুলো কিন্তু খুলে দিচ্ছেন এই জননেতারাই। দেখুন, মুখ্যমন্ত্রীর সফরের পর উত্তরবঙ্গের ভোটাররা এই যে হাতে গরম কিছু পেলেন আর কি, মানে যারা ত্রাণ পেলেন, এটা দেখে তারা কি তৃণমূলের দিকেই মুখ ফেরাবেন? দেখুন, উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বিজেপির সামনে কঠিন পরীক্ষা। নাগরা কাটার ঘটনা নিয়ে যতই বিজেপি আন্দোলনের কর্মসূচি নিক, যতই জেপি নাড্ডা খোঁজ খবর নিক, ভোট লক্ষ্মী বিজেপির প্রতি সহায় কি হবে? শাস্ত্রমতে মা লক্ষ্মীর 8টা রূপ, কিন্তু লক্ষ্মীকে আপনি যে রূপেই পুজো করুন না কেন, লক্ষ্মী চঞ্চলা। আর তাই মানুষের বিপদের দিনেও নেতারা রাজনীতিটাই সব থেকে বেশি করেন। যতই আপনার মনে হোক এই সময় এরা রাজনীতি করছেন, কিন্তু নেতারা জানেন এটাই রাজনীতি করার উপযুক্ত সময়। এই ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছেন ল অ্যান্ড অর্ডারে, এবং পুরো হামলাটা হয়েছে মুসলিম গ্রাম থেকে। এই রাজ্যে আর্টিকেল 355 এর ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন। কিছু করার নেই, আপাতত মানে ওই চুলহীনই থাকতে হবে। এরা নিজেদের সরকার, নিজেদের কেন্দ্রীয় মন্ত্রিসভা, নিজেদের রাষ্ট্রপতি, এত চিঠি লেখালেখির কি আছে? তার মধ্যে একটা ব্লু প্রিন্ট কাজ করেছে। ওখানে অনেক বিজেপি নেতারা গিয়েছিলেন, কিন্তু নন আরএসএস বিজেপিকে আক্রমণ করেছে। কারা করলো? তাহলে তৃণমূল করলো, পুলিশের সামনে করলো। আমি বলতে পারবো না, এত তথ্য আমার কাছে নাই। আমি যারা সাধারণভাবে দেখছি সেটা বলছি, কারোর উপরে কোনো আঘাত করা উচিত না, এটা মনে করি। মানে এবার দেখুন, আস্তে আস্তে গোটা বিষয়টা, গোটা আলোচনাটা আরও কত জটিল জায়গায় যাচ্ছে, জটিল বিশ্লেষণ। মানে প্রত্যেকে নিজের স্বার্থ দেখার জন্য কত রকমভাবে এই বিশ্লেষণ বা দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলছেন। মোহাম্মদ সেলিম তিনি খুঁজে পেয়ে গেলেন যে নন আরএসএস বিজেপি নেতারা মার খেয়েছেন, মানে যারা আরএসএস নন। এবার এটার দুটো দিক হয়। এক, তিনি পরিষ্কার করে দিলেন যে তৃণমূল আরএসএসের ঘনিষ্ঠ, ওই জন্য তারা বেছে বেছে সেই নেতাদের মেরেছে যারা আরএসএস পন্থী নয়, আরএসএস থেকে আসেননি। এটা বলার মধ্যে দিয়ে তারা তৃণমূলকে এবং আরএসএসকে একসাথে দাগিয়ে দিলেন। এটা একটা দিক। আরেকটা দিক কি, ওই তৃণমূলের যদি তিনি, যদিও নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে মানে তৃণমূলই মেরেছে এটা তিনি নিশ্চিতভাবে বলে দিয়েছেন, কিন্তু পাশাপাশি এটাও খানিকটা ইঙ্গিত করে রেখে দিলেন যে ওর মধ্যে হয়তো বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারও থাকতে পারে, আরএসএস পন্থী, আরএসএস থেকে না আসা, এরকম একটা কিছু। মানে যে যত রকমভাবে পারবেন, সেটা সত্যি মিথ্যে আমরা জানি না, তারা জানেন, কিন্তু তারা নিজের নিজের মতো করে আপনাকে আমাকে হাতি দেখিয়ে দিচ্ছেন। কেউ সুর দেখাচ্ছেন, কেউ লেজ দেখাচ্ছেন। এবার দেখুন, আজকেই বিজেপির আরেকটা প্রতিনিধি দল নির্বিঘ্নে নাগরাকাটা ঘুরে এসছে, যে দলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি আরএসএস থেকে উঠে এসছেন। সেই জন্যেই কোথাও গিয়ে হয়তো মোহাম্মদ সেলিম এটা বলার সুযোগও পেয়ে গেছেন, কিন্তু মাথায় এসছে, এটা আপনাকে মানতে হবে। নেতারা কখন কিভাবে বলেন আমরা শুধু দেখি আর বুঝি যে এইভাবে কথা বলতে হয়, এবার কোনো কিচ্ছু ফেলনা যায় না, জানেন তো, সব ওনাদের উপজীব্য হয়ে যায়। আমরা জানি যুদ্ধ শুরু হলে রাজনীতিকরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবরা তাদের সন্তানকে দেয়। আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবরা তাদের সন্তানদের লাশ খুঁজে বেড়ায়। এটা একটা বিখ্যাত প্রচলিত প্রবাদ, মনে পড়ে গেল। আমাদের এখানেও তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ বিধ্বস্ত ভোটারদের একের পর এক অস্ত্র হাতে তুলে দিচ্ছে রাজনীতি। ঘর বাড়ি প্রিয়জন হারানো মানুষগুলো রাজনীতির দেওয়া অস্ত্র নিয়ে এবার
দুর্যোগের বিরুদ্ধে লড়বে অথবা একে অপরের বিরুদ্ধে লড়বে তো ওই অস্ত্র নিয়ে। রাজনীতির ব্যাপারে সুপার কনফিডেন্ট। এবার যুদ্ধ বা দুর্যোগ যতক্ষণ চলবে ততক্ষণ ত্রাণের দাম বাড়তে থাকবে। ত্রাণ যে কত মহার্ঘ সেটা নাগরাকাটা দেখিয়ে দিয়েছে। সরকারের আগে বিরোধীরা ত্রাণ দেবে, এটা হয় নাকি? সুতরাং ত্রাণ দেওয়া নিয়েও যুদ্ধ। এবার এই যুদ্ধ একদম থেমে গেলে কি পড়ে থাকবে? ওই যে বললাম, ওই প্রিয়জন হারানো মানুষগুলোর আর্তনাদ। তারা বাকি জীবন তাদের প্রিয় মানুষের লাশ খুঁজে যাবে। রাজনীতি তাতে কিচ্ছু আসবে যাবে না। রাজনীতি ভোটের অঙ্কে, লাভ ক্ষতির রসায়নে, তারপর সব কিছু হিসেব নিকেশ করে ওর সঙ্গে হাত মিলিয়ে নেবে। কিভাবে বলছি পরে বলছি। আপাতত রাজনীতি কি কি অস্ত্র তুলে দিল সেটাই আসি। প্রথমেই শাসকের কথা বলতে হবে। ক্ষতি হলেই ক্ষতিপূরণ। এ ব্যাপারে আমাদের শাসকের ধারে কাছে কেউ নেই, তাই জন্য ক্ষতিপূরণ ঘোষণা হয়ে গেছে এবং এই ক্ষতিপূরণ দেওয়াটাকে আমরা সমর্থন করি। আমাদের টাকা অন্তত কিছুটা তো আমাদের হাতে আসছে ফেরত। এই ব্যাপারে সত্যি সত্যি উদার মনস্ক রাজনীতিকরা এবং বিশেষ করে শাসক দল, তার কারণ তারা জানেন হাতে গরম যাই পাবেন সেটা সন্তান হারানোর ক্ষতিপূরণ হলেও মানুষের মনে সেটা দাগ কেটে যাবে এবং সেই হাতে গরম ব্যাপারটা, হাতটা গরম হয় তো সেটাই ভোটে ছাপটা দিতে যাওয়ার সময় পর্যন্ত গরমই থাকবে। তাই ক্ষতিপূরণ ঘোষণা হয়ে গেছে। এবার বিজেপির তরফ থেকেও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে থাকার বার্তা দিয়েছেন। সিপিআইএমের MA উত্তরবঙ্গের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়ে চিঠি লিখেছেন। এবার বিপর্যয় ঘোষণা হলে সরকারি অর্থ মিলবে। এগুলো দুর্গতদের বেঁচে থাকার অস্ত্র। তবে বেশিরভাগটাই AI মোডে আছে। মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আর মনেও হচ্ছে কিছু, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না। বাস্তবের অস্ত্র একমাত্র সরকারি এখন অবধি দিয়ে বসে আছে। দেখুন, মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গে গেলেন, কালকেও যেতে পারতেন কিন্তু কার্নিভাল ছিল। মুখ্যমন্ত্রী সেখানে মানুষজনের সঙ্গে মিলে গেছিলেন। তার মনে হচ্ছিল এটা একটা নতুন সাংস্কৃতিক ঐতিহ্য, সেইটার সঙ্গেই তিনি মিলে থাকবেন। এবার কার্নিভাল সেটা নতুন তৈরি হওয়া একটা জিনিস, সেটা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের পার্ট হয়ে গেছে ধরে নিলাম আমরা। কিন্তু তুল্যমূল্য আলোচনা যে আসবে তিনিও জানতেন, সেই তুল্যমূল্য আলোচনাটা এসছে। কারুর কারুর চোখে গোটা বিষয়টা লেগেছে। বিশেষ করে বিরোধীরা তারা সরাসরি প্রশ্ন তুলেছেন। আর মুখ্যমন্ত্রীর যুক্তি নিশ্চিতভাবে এটা যে এগুলো যাই হবে তিনি যা করার সেটাই করবেন, সেই জিনিসটা করবেন যেটা করলে বাকিদের এই কথাগুলো ভেসে যাবে। তিনি ওই খালি হাতে যদি ওইখানে কার্নিভাল না করে গিয়ে হাজির হতেন তাহলে মানুষজনের কোনো লাভ হতো না। এগুলো সবই যুক্তি, এ পক্ষের যুক্তি ও পক্ষের যুক্তি। কিন্তু সরকার যে কনফিডেন্ট ছিল, আত্মবিশ্বাসী ছিল, বা এতদিনের অভিজ্ঞতায় বুঝে গেছে যে এই ক্ষতিপূরণটাই হচ্ছে আসল, এটা যে মুহূর্তে মানুষ পেয়ে যাবে সেই মুহূর্তে মানুষ সব কিছু ভুলে যাবে। তাই জন্যেই এই ক্ষতিপূরণগুলো কিন্তু কালকে ঘোষণা করা যেত, না করে আজকে ঘোষণা করা হলো। ঠিক উত্তরবঙ্গ পৌঁছানোর আগে, সরকার পৌঁছানোর আগেই সরকারের ক্ষতিপূরণ পৌঁছে গেল। মৃতদের পরিবার পিছু 5 লাখ, আর পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি। মানে বেঁচে থাকার জন্য ভোটারদের একটা বড় অংশেরই এরকম অস্ত্রই তো পছন্দ। ফর্মুলাটা সরকারের চেনা, সিলেবাসে আছে। ক্ষয়রাতি বলুন বা ক্ষতিপূরণ, যত বড় দগদগে ঘা তত বেশি মলম, আর সেই মলম পরীক্ষিত এবং প্রমাণিত। আমি এই পরিবারগুলোর জন্য, যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজে পায়ে দাঁড়াতে পারে। এখন সেই কার্নিভাল সবাই বুঝতে পেরেছে যে তিনি আসলে রাজ্যের উত্তরভাগের মানুষ মরল বাঁচলো তার কিছু যায় আসে না।
এখন সেটা নিন্দিত হচ্ছেন, সেখান থেকে ম্যানেজ দেওয়ার জন্য এখন বলেছেন যে আচ্ছা বিপর্যয় মৃতদের টাকা পয়সা ক্ষতিপূরণ ইত্যাদি এইসব ঘোষণা। এই জোচ্চুরি করার কি মানে আছে? মূল্যের টাকা, ধর্ষণের টাকা, আরে মানুষকে সেবা করুন। সব বাঁধ কেটে উড়ে গেছে, বালি তুলতে গিয়ে সব নদীর 12টা বেজে গেছে। দেখুন, মুখ্যমন্ত্রী যাওয়ার আগে ঘোষণা করে দিলেন ক্ষতিপূরণ। ওই বলছিলাম যাওয়ার আগে ক্ষতিপূরণটা পৌঁছলো, মানে ক্ষেত্র প্রস্তুত হয়ে রইল। হয়তো সেরকম কিছু ঘোষণা করেনি বলেই ওইখানে গিয়ে শঙ্কর ঘোষদের, খগেন মুর্মুদের এরকম আক্রমণের ওপর পড়তে হলো। লোকেরও অভ্যেস হয়ে গেছে জানেন তো, কোন জিনিসটা কখন চাই, সেই জন্য তারা হয়তো রিয়্যাক্ট করছে সেইভাবে। এবার তার উল্টো দিকটা দেখুন, এই ঘটনাটা ঘটলো এই এক্ষুনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা পোস্ট দেখলাম। তিনি এইভাবে দুজন নেতার ওপর আক্রমণের ঘটনার সমালোচনা করেছেন এবং এটা আমাদের রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার যে কতটা অবনতি হয়েছে তারই একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সুতরাং বুঝতে পারছেন গোটা বিষয়টা জল কোথার থেকে নেমেছিল, ভুটান পাহাড় থেকে তো নেমেছিল, কিন্তু তারপর এখন কোন দিকে গড়াচ্ছে, এইটাই হচ্ছে ইন্টারেস্টিং। আর দেখুন আরও অনেকগুলো ইন্টারেস্টিং জায়গা আছে, দেখছি আর ভাবছি। এই যে ক্ষতিপূরণ দেওয়াটাকে সরকারি একটা বিরাট কর্তব্য এইভাবে ভাবা হচ্ছে। সরকার বলছে সামাজিক কর্তব্য। সামাজিক কর্তব্য মানে বড্ড দামি কথা, তাই না? দুর্যোগ হলো, মানুষ সীমাহীন দুর্ভোগে পড়লো, তারপর কি কর্তব্যের কথা মনে হলো? ভাগ্যিস দুর্যোগ এলো, তাই জন্যেই কর্তব্যবোধের দেখা পেলাম আমরা। এবং এই কর্তব্যবোধটাই এই দুর্যোগের আগে এলে জনতার কপালে এতটা দুর্ভোগ লেখা হতো না। গত শুক্রবার আমরা আপনাদের একটা এক্সক্লুসিভ খবর দেখিয়েছিলাম। ধূপগুড়িতে হাতি চলাচলের যে করিডোর, সেখানে শপিং মল বানানোর তোড়জোড় চলছিল। ওই বলছিলাম আপনাদের, হাতিরা কি উৎসবের সময় কেনাকাটা করবে না তাদের ছানাপোনাদের জন্য? এটা শোনায় অনেকে হেসেছিলেন, আমরাও হাসছি। আজ আবার বিশ্ব হাসি দিবস। রাজনীতিবিদদের কাণ্ড কারখানায় আমাদেরও হাসি পাচ্ছে, নিদারুণ হাসি। কিন্তু একটা সোজা কথা আজ কিন্তু না বললেই নয়, গোটা উত্তরবঙ্গ জুড়ে পর্যটনের নামে যে ধ্বংসলীলা চালানো হচ্ছে, এর পরিণামই হলো এরকম ভয়ঙ্কর দুর্যোগ। প্রকৃতিকে মানুষ খুন করছে, প্রকৃতিও মানুষকে রিটার্ন গিফট দিচ্ছে, অথচ একটাও রাজনৈতিক দল এটা নিয়ে কোনো কথা বলেনি এতদিন ধরে। কোনো আন্দোলন দেখেছেন? সরকার পক্ষ ধরে নিচ্ছি তারা করেছে, অন্যায় করেছে, বিরোধীরা কোনো দলকে পরিবেশ বাঁচানো নিয়ে একটাও কর্মসূচি করতে দেখেছেন? এইভাবে পাহাড় ধ্বংস হয়েছে, গাছ কাটা হয়েছে, নদী খাত ভরে গেছে, চারপাশে নোংরা আবর্জনা মানে চারপাশে ভরপুর, পাহাড়ের গায়ে একদম মানে সবুজ দেখা যায় না, পাথর ঢেকে গেছে বাড়ি ঘরে। যে যার খুশি মতো হোমস্টে বানিয়েছেন বিভিন্ন, এখান থেকে এই কলকাতার থেকে লোকজন গিয়ে ওখানে গিয়ে হোটেল ফোটেল ভাড়া নিয়ে বা নিজেরা বানিয়ে নিয়েছেন। সবাই ওখানটাকে ব্যবহার করে রোজগার করেছেন, সোজা বাংলায় দাম মেটাচ্ছেন। এখন দেখুন, নির্বাচনী ইশতেহার প্রকৃতির সিলেবাসটাই ভ্যানিশ করে দিয়েছে। প্রকৃতির কথা আমরা কেউ খেয়াল করি, প্রকৃতি তার সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আমাদের জন্য রেখেছে সেগুলো আমরা পড়িনি। আমরা ভাবিনি নদীগুলোতে বোল্ডার ফেলে নাব্যতা নষ্ট করা, বালি তুলে গতিপথ সব বদলে দেওয়া, এগুলো অন্যায়। আমরা ইচ্ছে মতো পাথর কাটা ভাঙা, সেখানকার যে জমাট বাঁধা ব্যাপারটাকে সেটাকে নষ্ট করে ফেলাটা অন্যায়। গাছ কেটে ফেলার পরে যে সমস্ত কিছু আলগা হয়ে যাচ্ছে, এত এত কংক্রিটের চাপ পাথর সহ্য নাও করতে পারে, এগুলো সব সিলেবাসে ছিল প্রকৃতি, কেউ পড়িনি আমরা। কারোর কোনো মাথা ব্যথা আছে? না শাসক না বিরোধী, কেউ পরিবেশ নিধন নিয়ে একটাও উচ্চবাচ্য করেননি। আজ এতক্ষণ ধরে বললাম তো কে কি করছেন না করছেন, এটা সব ঠিক আছে। এইবার এই প্রশ্নগুলোর জবাবটা খুব জরুরি, জানেন তো। কারণ যদি এই জায়গাটায় আমরা প্রকৃতির সিলেবাসটা একটু চোখ বোলাতাম, তাহলে হয়তো আজকে এই অন্যায় একটা প্রতিযোগিতা আমাদের দেখতে হতো না। আজ মুখ্যমন্ত্রী হাসিমারায় পৌঁছে বলেছেন, মানুষ যখন বিপদে পড়েন তখন উৎসব বড় কথা নয়, বড় কথা হলো মানবিকতা। একদম ঠিক কথা।
যা বলেন ওনারা সত্যি সত্যি ঠিক কথা বলেন। এবার মানবিকতা ঘড়ি ধরে আসে সেটাও বুঝিয়ে দেন আর কি, আমরা সেগুলো জানি না আর কি। গতকাল কার্নিভাল ছিল, তাই সরকার উত্তরবঙ্গে ছুটে আসতে পারেনি, বিরোধীরা তাই জন্যে সরব হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে বিরোধীরাও কি ওয়েট করছিল? গতকাল বিরোধীরা কেন ছুটে যায়নি? তারাও কি মুখ্যমন্ত্রীর যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন? মানে সবার মানবিকতাটা ওই পাঁজি পুঁথি দেখে আসে, জানেন তো। একসঙ্গে দুই দল পথে নামলে সংঘাত হবেই, ত্রাণ দিতে গিয়েও সংঘাত হলো, এটা যে নতুন কিছু না। কিন্তু লাভ কী হলো? লাভ শুধু রাজনীতিরই হলো, দুটো দলই যে সক্রিয় এটা প্রমাণিত। আর এখানে এই রাজনীতি হাত ধরাধরি করে এগোচ্ছে। একটু আগে যে প্রচলিত প্রবাদের কথা বলছিলাম না, রাজনীতির হাত ধরাধরিটা এখানেই মিলে যাচ্ছে। দোষ বা দোষী খুঁজে না পেলে নিজেদের ঘাড়ে দোষ আসতে পারে, তাই সরকার দোষী খুঁজতে নেমেছে। কেন্দ্রীয় সরকারকে দোষ দেওয়াটা কমন হয়ে গেছে, কেন্দ্রের রাজ্যের দিকে আঙুল তোলাটা কমন হয়ে গেছে। উত্তরবঙ্গে তাই আনকমন একটা দোষ খুঁজে পাওয়ার চেষ্টা হচ্ছে। মানে ধরুন ইন্দো ভুটান রিভার কমিশন, যে কমিশন কবে হবে, আদৌ হবে কিনা কেউ জানে না, ধরে নিতে পারি এটাও এআই মোডে রয়েছে আর কি। আজ হঠাৎ করে ওই কমিশনের দাবি জানানো হয়েছে, এতদিন হয়নি। কিন্তু আনকমন আরও রয়েছে, আজ ডিভিসির প্রসঙ্গ তোলা হয়েছে। দেখুন জল উল্টো দিকে গড়ায় এটা আমাদের জানা ছিল না, জল নিম্নগামী আমরা জানি। সবাই জানেন যে ডিভিসির সঙ্গে উত্তরবঙ্গের সম্পর্কটা নেই, তারপরেও দক্ষিণবঙ্গের প্লাবনের প্রসঙ্গ তুলে ডিভিসিকে কাঠগড়ায় তুলে দেওয়া হয়েছে। হয়তো মনে হচ্ছে যে আপনি ভাবছেন তো উত্তরবঙ্গের দুর্যোগে কেন ডিভিসিকে টানা হলো, ব্যাপারটা হয়তো জমাট হবে। মানে যত বেশি আপনি এরকম মানে নির্দিষ্ট কাউকে দায়ী করে আপনি দোষটা ছুড়ে দিতে পারবেন। দেখুন এই মানুষ ভাসছে এবং এটার জন্যে দায়ী হচ্ছে ডিভিসি, আবার এই ইন্দো ভুটান, এই সমস্ত ব্যাপারগুলো আপনি যখন বলবেন তখন আপনার কোনটা উত্তর কোনটা দক্ষিণ সব গুলিয়ে যাবে। ইতিহাস ভূগোল ঘেঁটে ঘোলা জলে মাছ ধরা কঠিন, তেমনই গুলিয়ে যাওয়া উত্তরবঙ্গে দোষ খুঁজে পাওয়া কঠিন। সরকার আজ বলেছে ভুটান ওয়েদার ফোরকাস্ট ঠিকমতো সময় দেয়নি। যতদূর জানি আমাদের এখানে মৌসুম ভবন আর আলিপুর আবহাওয়া যে অফিস রয়েছে তারা যথেষ্ট শক্তিশালী এবং দক্ষ। আবহাওয়ার পূর্বাভাসের জন্য অন্য দেশের দিকে তাকিয়ে কেন থাকতে হবে? পরিবেশ নিধনের বিষয়টা চেপে যাওয়ার জন্য এখন একমাত্র ওই বিভিন্ন মাথা খোঁজা হচ্ছে, যাদের মাথাগুলো কেটে দিয়ে তাদের ওপর দোষ চাপিয়ে দেওয়া হবে। এটাই রাজনীতির ত্রাণ। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না, আর এদিকে সংকোচ ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক যে সমস্ত নদীগুলো আছে তার জন্য সুচারু ব্যবস্থা সেগুলো দেখা উচিত। আমার কাছে এক্ষুনি একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখে বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর অনেক আগে জানিয়েছিল যে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি হতে চলেছে, অনেক বড় বিপদ আসতে চলেছে। আপনি কোনো কিছু ব্যবস্থা করেনি। যখন মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে তখন আপনি অন্য রাজ্যের নামে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে বাঁচাতে চাইছেন। দেখুন দুর্যোগের আসল কারণগুলোকে বিভিন্ন খাতে বইয়ে দেওয়ার পালা চলছে। নদী আপন বেগে পাগল পাড়া, পাহাড়ে আজ সূর্য উঠেছিল জানেন তো, আবহাওয়ার পূর্বাভাস বলছে আপাতত ভারী বৃষ্টি নেই। তাহলে দুর্যোগ কেটে গেল ভাবছেন তো? এত সহজে এত আয়োজন বৃথা যাবে নাকি? কাল মিরিক যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রীরও মিরিক যাওয়ার কথা। দুর্যোগের পূর্বাভাস কোথা থেকে আসছে বুঝতে পারছেন? ওদিকে নাগরাকাটা যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। মানে এমনিতে প্রাকৃতিক যে ওয়েদার সেটা ভালো হতে পারে, কিন্তু রাজনীতির আকাশে নিম্নচাপ ভরপুর, দুর্যোগ সহজে কাটবে না।
তবে আজ সরকার বলে দিয়েছে উত্তরবঙ্গের দুর্যোগে দুটো কারণ, এক অতিরিক্ত বর্ষণ আর দুই জল ছেড়ে দেওয়া। এবার প্রশ্ন হলো কে জল ছাড়লো? উত্তরবঙ্গের নদীগুলো ভুটান থেকে আসে, তাই সরকার প্রাথমিকভাবে ভুটানকে অভিযুক্ত করে দিয়েছে, খানিকটা সিকিমকে অভিযুক্ত করা হয়েছে। এবার অভিযোগ উঠলেই অভিযুক্ত নয়, এটাও তো সরকারের ফর্মুলা। মানুষ প্রকৃতিকে খুন করেছে তাই বিপর্যয়, এটাকে না মেনে বন্যাকে ম্যানমেড বলে দেওয়া হলো। ম্যানমেড মানে পরিকল্পিত, বন্যাকে পরিকল্পিত বলে অপরিকল্পিত উন্নয়নের দায়টা তার মানে ঘাট থেকে ঝেড়ে ফেলা হলো। দায় ঝেড়ে ভিন রাজ্যের হাতে সব কিছু চাপিয়ে দেওয়া হলো, ভিন দেশের হাতে সব কিছু চাপিয়ে দেওয়া হলো। এতে যত আলোচনা কেন্দ্র, রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক, যাবতীয় উচ্চ পদস্থ সব স্তরে চলে গেল, জানেন তো। তবে আসল প্রশ্নটা অন্য জায়গায়। সরকারের যুক্তি অনুযায়ী ভুটানের নদীগুলোর জল উত্তরবঙ্গে আসে, তাই জন্যে ভুটান দায়ী। ওই জল আবার বাংলা হয়ে বাংলাদেশে যায়। এবার সরকারি ফর্মুলা মেনে কেউ যদি বাংলাদেশের বন্যার জন্য বাংলাকে দায়ী করে দেয়, তাহলে তো আবার আরেকটা অপশান তৈরি হয়ে যাবে। কি বলুন তো? তাহলে বাঙালি অস্মিতা নিয়ে আরেকবার পথে নামার সুযোগ তৈরি হয়ে যাবে। দেখলেন তো, রাজনীতি যাতায়াতের পথে কত অপশান তৈরি করে ফেলে। জল ওপর দিকে বউক বা নিচের দিকে, জল থাকুক না থাকুক, এত অপশান তৈরি হয়ে যাবে যে সাধারণ মানুষ মানে আপনি আমরা জাস্ট ভেসেই যাব। ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ, অতিবৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে। ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। ম্যানমেড বন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মন থেকে জানেন, তার লোকেদের জন্যই হচ্ছে বন্যাটা। নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নদীর বুকের ভেতরে নানা রকমের কনস্ট্রাকশন হচ্ছে, নদীগুলো চুরি হয়ে যাচ্ছে, বন চুরি হয়ে যাচ্ছে। বন যদি আপনি কেটে ফেলেন, স্বাভাবিক ল্যান্ডস্লাইড হবে, আপনার কোনো পরিকল্পনা নেই। আমরা সবাই জানি এটা হতে চলেছে, তাই আজকে দোষারোপ করে সিকিমকে দোষ দিয়ে, বাঁধকে দোষ দিয়ে নিজের দায়ী দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার নাম মুখ্যমন্ত্রীর চালাকি, আর কিছু না। বাংলায় একটা কথা আছে জানেন তো, জল যেদিকে চল সেদিকে। বাংলার রাজনীতিতেও এখন এই বন্যার জল চুম্বকের মতো কাজ করছে। রাজনীতিকরা যেন কৃষ্ণের বাঁশি শুনেছেন আর ব্যাস বিরোহিনী রাধার মতো সেই দিকেই দৌড়ে যাচ্ছে। রাজনীতিতে বন্যার জলই কিন্তু কুম্ভের বাড়ি। ওই জলে পা ডুবিয়ে পোজ না দিলে ঠাকুর পাপ দেয়। এক্ষেত্রে ঠাকুরকে আপনি মানে যাদের এই সময় মানে ওই ভোটের সময় জনতা জনার্দন বলে ধরা হয়, পুণ্য অর্জন নয়, আসল টার্গেটটা কি? পাপ কাটানো। ভরতপুরের হুমায়ুন কবিরও জলের সঙ্গে পোজ দিয়েছেন, তবে রাজ্যের বন্যার জল নয়, একদম ইন্টারন্যাশনাল ওয়াটারে। তিনি বাংলাদেশে ছুটি কাটাতে গেছিলেন, মোটর লাগানো নৌকোয় পদ্ম সেতু দেখেছেন। একেবারে নবাব বাদশার মেজাজে পাটাতনে গা এলিয়ে নৌবিহার করছিলেন। কেতেই আলাদা। মানে ইউনুসের বাংলাদেশে অনেক আত্মীয় টাত্মীয় আছে তো, তাই জন্যই হয়তো তিনি এরকম একটা আতিথেয়তার মানে প্রবল ভাড়ে বা ঢেউয়ে ভেসে গেছেন আর কি। তার মধ্যে ভারতের জনপ্রতিনিধি। আর এটা তো সবাই জানি আমরা, কথায় বলে না নুন খেলে গুণ গাইতে হয়। এবার বাংলাদেশে নুনের গুণ কিনা বলতে পারবো না, কিন্তু হুমায়ুন কবির তো ওই পদ্মার হাওয়া খেয়ে একদম বেমালুম বদলে গেছেন। তিনি দাবি করছেন এখন বাংলাদেশে হিন্দু নিপীড়ন নাকি তার চোখে পড়েন। বাংলাদেশে হিন্দুরা দিব্যি রয়েছে, চতুর্দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, মন্দিরে নির্দ্বিধায় পুজো অর্চনা হচ্ছে এবং বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ী তারা নাকি হিন্দু, তারাও মনের সুখে ব্যবসা বাণিজ্য করছেন। মানে এই সমস্ত দেখার দিব্য দৃষ্টি ভরতপুরের বিধায়ক কোথা থেকে পেয়েছেন আমরা জাস্ট জানি না, জানেন তো। এখানেও তিনি বেশ কিছু জিনিস মানস চক্ষে দেখেছিলেন, বহু তিনি তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছিলেন, সেগুলো আমরা শুনেছি। এবং স্রোতের উল্টো দিকে বয়ে যাওয়াটার একটা অদ্ভুত পারদর্শিতা যে তার রয়েছে সেটাও আমরা দেখেছি। এবার তার সঙ্গে কিন্তু একজন আরও উচ্চপদস্থ লোকের কোথাও গিয়ে আমরা মিল খুঁজে পাচ্ছি, জানেন তো। দেশের লোক নন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ, তিনিও এই সমস্ত দেখতে পাননি। এবার দেখুন, পাছে হিন্দুদের মুখোমুখি হতে হয় তাই জন্য গুতেরেজ সোজা ওই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পালিয়েছিলেন।
আর তারপর মায়ানমারে মানবিক করিডোর করার আন্তর্জাতিক চক্রান্তের প্রাথমিক কথাবার্তা সেরে ফিরে গেছিলেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক, যিনি বাংলাদেশের ওই মৌলবাদী উত্থানের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে নিজেই স্বীকার করেছেন, তিনিও একবারও বলেননি যে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন হয়নি। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়েছেন যিনি, সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মেহেদী হাসান, তিনিও ডোনাল্ড ট্রাম্প আর নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে বলেছেন বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা। দুদিন আগেই সুইজারল্যান্ডের জেনেভায় ওই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন হচ্ছে সেইটা নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমী দেশগুলো নিন্দে করেছে, আশঙ্কা প্রকাশ করেছে, কিন্তু হুমায়ুন কবির তিনি এই বাংলার লোক হয়ে অদ্ভুত একটা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করে দিলেন এই যাবতীয় অভিযোগ মিথ্যে। বাংলাদেশে হিন্দুদের ওপর নাকি কোনো অত্যাচারই হয়নি। এবার সেটা তো মোহাম্মদ ইউনূসও বলছেন। ভারত নাকি ফেক নিউজ ছড়ানোয় ব্যুৎপত্তি অর্জন করেছে। এবার বাংলাদেশে হিন্দু নিপীড়নের যে খবর ভারতের সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, সেগুলো যদি ইউনূস বলে থাকেন যে ডাহা মিথ্যা, তার এটা মানে বোঝা যায়। কিন্তু যখন হুমায়ুন কবির বলেন, তখন বোঝা যায় যে তিনি নিজের দেশকেও মিথ্যেবাদী বলছেন। দেশের থেকেও নিজের স্বার্থকে বেশি প্রায়োরিটি দেন তিনি। সোজা বাংলায় তিনি যা করছেন, দেখুন, দেশের ভেতর রাজনীতি করা এক জিনিস, এখানেও তো প্রতি মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগছেন বিজেপির দিকে, নরেন্দ্র মোদীর দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগছেন বিজেপির দিকে, নরেন্দ্র মোদীর দিকে। কিন্তু যখন দেশের বিষয় এসে দাঁড়িয়েছিল, অপারেশন সিঁদুরের বিষয়, তখন বিদেশে গিয়ে ঘুরে ঘুরে দেশের কৃতিত্বের কথাই শুনিয়ে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন। এটাই তো নিয়ম। যিনি দেশকে ছোট করেন, তার ব্যক্তিগত উদ্দেশ্য বা স্বার্থ নিয়ে প্রশ্ন জাগে। এবং এরকম দুষ্টুমি করলে হুমায়ুন কবিরকে কিন্তু আর লক্ষ্মী ছেলে বলবেন না, তিনি তো কচি খোকাটি নন। এরকম কথা বলে বেড়াতে ভরতপুরের ওই 70-30-এর সমীকরণে হয়তো সুবিধা হতে পারে। গোটা রাজ্যের 70-30-এর সমীকরণে দল তো বিপদেও পড়তে পারে, তাতে বিজেপির লাভ। হুমায়ুন অবশ্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলে থেকেছেন, তো ফলে কোন দল তার মনের মধ্যে রয়েছে, কার সুবিধা করে দিতে চাইছেন, সেটা বলাটা খুব মুশকিল। 2018-এ তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, মনে আছে আপনাদের। 2019-এ বিজেপির টিকিটে মুর্শিদাবাদে প্রার্থীও হয়েছিলেন। তখন বিজেপির হয়ে বিজেপির স্বার্থ রক্ষা করতে পারেননি। কে বলতে পারে হয়তো তার ভেতরে আক্ষেপ ছিল, এখন হয়তো শত্রু হয়ে বন্ধুর কাজটা করে দিলেন। এই দৈত্যকুলেই তো প্রহ্লাদরা জন্মায়, তাই না? তার মানে তৃণমূল লক্ষ্মী ছেলে বলা বন্ধ করে দিলে বিজেপি হুমায়ুনকে লক্ষ্মী ছেলে বলা শুরু করে দিতে পারে। এই 70-30-এর অঙ্ক, সাক্ষাৎ ভোট লক্ষ্মী। মানে হুমায়ুনের মতো ভোট লক্ষ্মীর চাকরির অভাব হয় না। বেকার তো শিক্ষিত তরুণীরা, এই মালদার তনুশ্রী বিজয় যেরকম। 2018-এ মালদার রতুয়া স্কুলের স্বামী স্ত্রী দুজনেই শিক্ষাকর্মীর চাকরি পেয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায় দুজনেরই চাকরি গেছে। চাকরিহারা শিক্ষকদের তবু দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ আছে, শিক্ষাকর্মীদের সেই সুযোগটাও তো নেই। তাই জন্য স্বামী স্ত্রী মিলে মালদা শহরে চপের দোকান দিয়েছেন। পরিবারে 4টে পেট, তাতে আগুন তো জ্বলে। কোজাগুড়ির সন্ধ্যায় তনুশ্রী বিজয়ের দোকানে আজ মঙ্গলদ্বীপ জ্বলেনি, কিন্তু চপ ভাজার উনুন জ্বলেছে। কারণ ওই বললাম, 4 জনের পেটে আগুন তো জ্বলে। মা দুর্গা বিদায় নিয়েছেন, বর্ষা যাওয়ার নাম করছে না। এই ভিজে আবহাওয়ায় এই দৃশ্য বাঙালির জিভে জল এনে দেয়। শিল্পায়নের সুপ্রিম পরামর্শ মেনে চপের দোকান দিয়েছেন স্বামী স্ত্রী বিজয় সিংহ এবং তনুশ্রী। উনি এখন চপ শিল্প শুরু করেছে, চপ খেলাম এবং খুব ভালো টেস্টি চপ বানাচ্ছেন, এবং ওনার কাছে চপ খেলাম, খুব ভালো লাগলো। চপ ভেজে বিক্রি করেও যে ভালো রোজগার করা যায় সেই পরামর্শ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যদিও তার এই পরামর্শ নিয়ে কিছু কম কটাক্ষ করেনি বিরোধীরা, কিন্তু এই মহিলা মুখ্যমন্ত্রীর সেই পরামর্শকেই পাথেয় করে
চপ ভাজছেন কিছু রোজগারের তাগিদে, কারণ তিনি চাকরি হারা। শুধু তিনিই নন, তার স্বামীরও চাকরিটা গেছে। 2018 সালে মালদার রতুয়ার সম্বলপুর হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ। একই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহও নিয়োগ পান। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে, সেই তালিকাতে তনুশ্রী এবং শিক্ষাকর্মীদের তালিকাতে বিজয়ও রয়েছেন। আন্দোলন করেছিলেন, তাতে চাকরি বাঁচেনি, সঞ্চয় ফুরিয়েছে। এখন ছেলে মেয়ের লেখাপড়া, বাড়ির ভাড়া, 4 জনের পেটের জ্বালা, চাহিদা অনেক। চপ ভাজার কথা মনে হলো, মুখ্যমন্ত্রী বলেছিল যে চপ শিল্পী হতে, চপ শিল্প, তাই ভাবলাম এটাই করি। তার পরামর্শতে তো পশ্চিমবঙ্গ চলছে, তাই আমরাও চলছি। আর এখন হট করে সে একটা রোজগার করছিল, তার স্বামী রোজগার করছিল, সে রোজগার করছিল, তো সে এখন মনে করছে তার সংসার পরিচালনা করার জন্য তিনি সেটা ওখানটায় নিয়েছেন। এরকম তো আমাদের অনেক পেশাই আমাদের এখানে আছে। কোনো পেশাকে কটাক্ষ করে কোনো পেশাকে তো ছোট করার এখানটাতে বিষয় নয়। তবে বিজয় তনুশ্রীর দুর্বিপাকের দায় তৃণমূল নিজের কাঁধে নিতে রাজি নয়। মামলা যার, দায়িত্ব তার, ফিক্সড পার্টি লাইন। দায়ী হচ্ছে সিপিএম বিজেপি, যে বিজেপি এবং সিপিএম তারা যৌথভাবে একত্রিতভাবে তারা কোর্টে কিন্তু মামলা করছে। প্রশ্ন করতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, তার জন্য প্রশ্ন করতে হবে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে। আর এ নিয়ে রাজনৈতিক বিতর্কও আবার কিন্তু নতুন করে শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হচ্ছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যার ভেতরে কোনো মমত্ব বোধ নেই, মমতাই নেই। চাকরি হবে না তো চপ ভাজবেন, তো আজকে চপ ভাজছেন। উনি এটাই করাবেন, সমস্ত বেকার যুবক যুবতীদের চপ ভাজতে বাধ্য করবেন। সামনে কোনো রাস্তা না পেয়ে তারা এই কাজ করছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ ভাজা, তার সাথে কাশফুলের তুলো দিয়ে বালিশ তৈরি করা, কত গল্প আমরা শুনলাম। কিন্তু বাংলার বেকার যুবক যুবতীর সামনে আজকে কার্নিভাল ছাড়া আর কোনো শিল্প নেই। তনুশ্রী সাহা আর বিজয় সিংহ চাকরি হারিয়েছেন, কিন্তু ভোটাধিকার হারাননি। তাই হয়তো তাঁদের দুঃখে রাজনীতিকদের প্রাণ কাঁদছে। তবে রাজনীতির চোরাবালিতে আর ডুবতে চান না তনুশ্রী বিজয়, তাই ধর্ণা আন্দোলনে নামবেন না, চপ বেচেই বাঁচার চেষ্টা করবেন। ওখানে বসে থাকলাম, 1 দিন হোক, 2 দিন হোক, 7 দিন হোক, বসে থাকলাম। 7 দিন খাবো কি? ছেলে মেয়েকে খাওয়াবে কে? টিউশনির খরচা দিবে কে? মুখ্যমন্ত্রী তার দিবে না। তো ধর্নায় বসেও লাভ নেই, আর ডিপ্রেশনে গিয়েও লাভ নেই, আর সুসাইড করেও লাভ নেই। আবার নিজের পায়ে দাঁড়ানোটাই উচিত আমার মতে। দেখুন, বিজেপির সাংসদ খগেন মুর্মুর প্রতিক্রিয়াটা আমাদের প্রতিনিধি গতকাল রাতে রেকর্ড করেছিলেন। তখনও জানতেন না যে আজকেই নাগরাকাটায় গিয়ে তিনি আক্রান্ত হবেন, আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। মানে এটা বললাম আপনাদের, শুনিয়ে দিলাম যাতে আপনারা বিভ্রান্ত না হন। তো যাক, অমিতাভ বচ্চন আর রাজেশ খান্নার নমক হালাল ছবিতে একটা সংলাপ ছিল, কোনো শ্রমিক যেদিন কারখানায় যান না সেদিন তার বাড়িতে উনুন নয়, তার পেট জ্বলে। এখন বাংলার 26,000 পরিবারে কত পেট যেভাবে জ্বলছে ভগবান জানে। গত বছর এদের অনেকেই হয়তো বাড়িতে লক্ষ্মীর পুজো করেছিলেন, চাকরিটা যেন বাঁচে এই প্রার্থনায়। চাকরিটা বাঁচেনি। সুবল সোরেন, তিনি তো নিজেও বাঁচেননি। কয়েক মাস আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ডেথ সার্টিফিকেটে কোনো রকম অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ নেই, ন্যায় সংহিতার তালিকায় তো নেই আর কি। তাই এত বড় অন্যায়টার কোনো বিচার হবে না। নিয়োগ দুর্নীতি সুবল সোরেনকে খুন করেছে, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সবাই জানি দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগ দুর্নীতি প্রমাণিত হয়েছে, কিন্তু সুবিচার সেটা তো। তাহলে সুবল সোরেন মরল কেন? তাহলে কোজাগরি পূর্ণিমায় সুবল সোরেনের পরিবার চোখের জল ফেলছে কেন? সরকি সমাট গ্রামের ভগবান সোরেন মুটে মজুরের কাজ করে ছেলেদের লেখাপড়া শিখিয়েছিলেন। সুবল সোরেন নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, অযোগ্যর তালিকায় তার নাম ছিল না।
কিন্তু বিনা অপরাধে স্কুলের হাজিরা খাতার থেকে নামটা তো মুছে গেছে। সুবল সোরেনও মুছে গেছেন। রয়ে গেছেন কারা? যারা তার মৃত্যুর জন্য দায়ী। এই নিয়োগ দুর্নীতির সুফল যাদের ঘরে ঢুকেছে সেই পরিবারগুলোতে হয়তো এবারও মহাসমারোহে লক্ষ্মী পুজো হচ্ছে। আর সুবল সোরেন, তার পরিবারে কাল হাঁড়ি কী করে চড়বে তার কোনো কুলকিনারা নেই। মানুষের পাশাপাশি মানুষের বিশ্বাস যার প্রতি, মনে হয় না মাঝে মধ্যে সেই ঈশ্বরের বিচারটাও এক পেশে হয়ে যায়? অনেক অবস্থা খারাপ, অনেক খারাপ আছে। সবসময় চোখের জল, সবসময় আমার স্বামীর কথা মনে পড়ছে। না কিছুই বুঝতে পারছি না কি করে দিন চলবে, কি করে দিন কাটবে। সরকার কাছে যে আমার একটা চাকরি যাই, ছোট মেয়ে আছে, আমার সংসার চলবে কি করে, এই ছোট মেয়েকে কি করে মানুষ করবো। আজকে লক্ষ্মী পুজো না, আমরা তো পুরো ফ্যামিলি মিলে তো মানে দিন মজুরি খেটে ওকে পড়াশোনা করেছিলাম এবং মানুষও তো হয়েছিল ঠাকুরের আশীর্বাদে, কিন্তু পরবর্তীতে তো আর ঠাকুরও সহায় হলো না আর কি। সরকার যদি আমাদের ফ্যামিলির জন্য কিংবা আমার ছোট বৌমার জন্য কিছু না ভাবে তাহলে আমরা একদম অতল জলে ভেসে যাবো আর কি। দেখুন, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে যারা মারা গেছেন তাদের পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেবে সরকার, কিন্তু সুবল সোরেন, তাদের তো খাতায় কলমে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই সুবল সোরেনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দায় নেই সরকার। চাকরি বাতিলের দায় রাজনৈতিকভাবে সিপিআইএম আর বিজেপির ওপর চাপিয়ে দিচ্ছে তৃণমূল। এবার এখন সুবল সোরেনকে, যেটা সুবিচারটা দেওয়া যায়নি, তার মৃত্যুটাকে স্বাভাবিকের বদলে অস্বাভাবিক হিসেবে ধরলে তবে তো তার স্ত্রীকে চাকরি দেওয়ার প্রশ্ন আসে। আর তার স্ত্রীকে যদি চাকরি দেওয়া হয় তাহলে তো পুরো দায়টাই স্বীকার করে নেওয়া হয়। তবু দেখুন, এই সোরেন পরিবারটা আশাবাদী, সরকার যদি একটু মানবিকভাবে ব্যাপারটা বিচার করেন। এই আশা বাঁকুড়ার কুমিদ্দা গ্রামের কল্পনা দাসও করেছিলেন। তার স্বামী বৈদ্যনাথ দাস মোদক অনাহারে মারা গেছেন গত আগস্টে। মিষ্টির দোকানের প্রাক্তন কারিগর বৈদ্যনাথের 1 বছরের বেশি সময় কাজ ছিল না। বার্ধক্য ভাতা সহ অন্যান্য মানবিক সহায়তা পেতেন না। তার মৃত্যুর খবর সামনে আসতেই চারপাশে হইচই পড়ে গেছিল। স্থানীয় প্রতিনিধিরা ছুটে গিয়ে বার্ধক্য ভাতা আবাসের ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই আগস্টের ঘটনা, তখনও বর্ষাকাল ছিল, এখনও বর্ষা বিদায় নেয়নি, মৌসুমী বায়ু ফেরেনি, কিন্তু নেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। লক্ষ্মী পুজোর আগে বৃদ্ধা কল্পনা দাস মোদকের খোঁজখবর করতে বাঁকুড়ার কুমিদ্দা গ্রামে গেছিল TV9 বাংলার প্রতিনিধি। কল্পনা দাস রেশন পান, কিন্তু বার্ধক্য ভাতা চালু হয়নি। আর আবাসের তো প্রশ্নই নেই। বৃষ্টি হলে এই বাড়ির জীর্ণ অ্যাসবেস্টাসের ছাদ গড়িয়ে ঘরের ভেতর জল পড়ে, আর সেই ভিজে স্যাঁতস্যাঁতে মেঝেতেই ত্রাণের ত্রিপল পেতে অশক্ত শরীরে কার্যত বিনা চিকিৎসায় পড়ে থাকেন কল্পনা দাস মোদক। রেশনের চাল মিললেও সবজি বা ডাল কেনার মতো পয়সা নেই। শুধু ভাত মুখে না রোচায় প্রায়শই হাঁড়ি চড়ে না বাড়িতে। প্রতিবেশীর দেওয়া সামান্য মুড়ি বা চিড়ে দিয়েই দিন কাটার বৃদ্ধা। কোজাগরি পূর্ণিমার রাতে এখন ঘরে ঘরে শাঁখ বাজছে, তখন কল্পনা দাস মোদক মনে করার চেষ্টা করছেন শেষ কবে সবজি দিয়ে ভাত খেয়েছে।